প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান চিকিৎসা পরামর্শ। আমাদের আজকের আলোচনার বিষয় আইবিএস রোগের সফল চিকিৎসা। আর এই বিষয়ে আজকে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশের পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডাক্তার SMA ইরফান। দর্শক, পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা, কোলোরেক্টাল ও কোলন ক্যান্সার সহ পায়ুপথের যে কোনো সমস্যার চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রলে দেয়া নাম্বারে, অথবা আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হতে পারেন, ইউটিউবেও সংযুক্ত হতে পারেন ডক্টর SMA ইরফান লিখে সার্চ দিয়ে। চলুন দর্শক, কথা বলি স্যারের সাথে। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আইবিএস রোগটি দেখা যায় যে যাদের এই সমস্যাটা রয়েছে তারা সারা জীবনই এটা নিয়েই ভুগতে থাকেন এবং চিকিৎসাও কিন্তু করে যেতে হয়। আর এই ক্ষেত্রে সফল চিকিৎসা আপনি কিভাবে করছেন? ধন্যবাদ। প্রথমে বলি আইবিএসটা কি। আইবিএস হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম, অর্থাৎ খুব সহজ ভাষায় যদি বলি আমাদের অন্ত্রের অ্যালার্জি। এই রোগীগুলোর কি সমস্যা হয়, এরা অনেক কিছু খেতে পারেন না, বিশেষ করে দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট, শাক, আঁশ জাতীয় বিভিন্ন খাবার এরা খেতে পারেন না। রিচ ডায়েট অনেকে খেতে পারেন না, যেমন ধরেন ভাজি ভুজি বা মাংস, এইগুলা খেলে তাদের পেটে নানা রকম সমস্যা হয়। পেটে বিভিন্ন ধরনের অস্বস্তি তৈরি হয়, পেট ফেপে যায়, গ্যাস হয় এবং সর্বোপরি তার পাতলা পায়খানা হয়, লুজ মোশন শুরু হয়। হ্যাঁ, তো এই রোগীগুলার এই যেটাকে প্রচলিত ভাষায় বদ্ধ বিকার বা আমযুক্ত মল তৈরি হয়, যার ফলে এই রোগীগুলো খুব বেশি অস্বস্তিতে থাকে, তারা খাওয়া দাওয়া করতে পারেন না এবং তারা সবসময় কিন্তু মনে করেন যে খেলেই তো এরকম পাতলা পায়খানা হবে বা পায়খানা যেহেতু সমস্যাটা হয় তারা খেতেও চায় না। পরবর্তীকালে তারা একেবারে মেন্টাল ডিপ্রেশনে ভুগে যায়, ডিপ্রেশনে চলে যায়, মানসিকভাবে অত্যন্ত ডিপ্রেসড হয়ে যায়। চিকিৎসকের কাছে, বিশেষ করে তো ওনারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যান, যাওয়ার পর তারা ওনাদেরকে বলেন যে হ্যাঁ, আপনার এই রোগটা এরকমই, এটা সারা জীবন আপনাকে এগুলো খেতে পারবেন না, আপনাকে বেছে বেছে খেতে হবে, আপনি সবসময় এগুলো পরিহার করবেন, এভাবে চলবেন, আর কিছু ওষুধ সারা জীবন খেতে হবে, যেমন মেভেভারিন বা এই জাতীয় একটু অ্যান্টিস্পাজমেটিক, এগুলো হয়তো ওনাকে সারা জীবন খাওয়ার জন্য অ্যাডভাইস করেন। তো তিনি খান, খেয়ে যে খুব বেশি সুস্থ থাকেন তা না, কেন সব কিছু তো খেতে পারছেন না, যার ফলে তার শরীর স্বাস্থ্য ভেঙে যায়। তারা দেখা যায় যে অনেকে দেখবেন যে একদম হ্যাংলা লিকলিকে হয়ে যায়, এবং সব সময় একটা আতঙ্কে থাকেন, এটা খাবো না খাবো না, রাইট, এটা খাবো খাবো না, খেলেই হয়তো খেলে পায়খানার টয়লেটের সমস্যা হয়ে যাবে, এবং হয়ে যায় তখন একটা। এই রোগীগুলার বেশ কিছু রোগীর অংশের আর কি আমি সফল চিকিৎসা করছি। আচ্ছা, আপনি বলতে পারেন কিভাবে সে সফল চিকিৎসা করছেন। সফল চিকিৎসা করার আগে সফলতার কথা বলে যে এরকম অনেক রোগী আমি আগেও টেলিভিশনে প্রোগ্রাম করেছি, পত্রিকায় লিখেছি, আমার কাছে এসেছেন অনেক রোগীর, আমি অপারেশন করেছি অনেক রোগীর। তারা হয়তো কিছু কিছু রোগী আছেন যারা 30 বছর 40 বছর ধরে এই আইবিএস রোগে ভুগছেন, এবং বাংলাদেশের সব গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে ওনারা দেখিয়েছেন, সব যারা বয়স্ক হয়ে গেছেন, মারা গেছেন, সেখান থেকে শুরু করে আজকের সব গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট স্বাভাবিকভাবে সবাই একই চিকিৎসা দিয়েছেন। তারা কিছুদিন পর নতুন আরেকজন ডাক্তারের কাছে যান, দেখেন যে আচ্ছা ইনি আমাকে কিছু করতে পারেন কিনা, তো তিনিও সব পরীক্ষা করেন, এন্ডোস্কোপি করেন, হ্যান করেন, ত্যান করে বলেন যে না, আপনার আইবিএস আপনার এইভাবেই চলতে হবে। আচ্ছা, তো তারপর তারা এই রুগীগুলো যখন, এরকম রুগী অনেকেই আমার কাছে এসেছেন, এরপর যখন আমি টেলিভিশনে বলেছি বা পত্রিকায় লিখেছি যে হ্যাঁ আমি সফল চিকিৎসা করেছি, তারা আমার কাছে এসেছেন, আসার পর আমি তাদের অপারেশন করেছি। আমার চিকিৎসা হচ্ছে অপারেশন। তার মানে এটা শুধুমাত্র কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয় না, কিন্তু অপারেশন করে ভালো হতে পারে। এটা পরে বলছি। অপারেশন করার পর তাদের রিঅ্যাকশন হচ্ছে যে আমি যেন নতুন জীবন পেয়েছি। আমি কোনোদিন জীবনে কল্পনা করিনি আমি গরুর মাংস খেতে পারবো, আমি কোনোদিন কল্পনা করিনি আমি ইলিশ মাছ খেতে পারবো, বা আমি দুধ বা দুধের জাতীয় প্রোডাক্ট খেতে পারবো, বা
আমার সারাক্ষণ যে পেটের যে অস্বস্তি সেটা চলে যাবে। তাদের পেটের যে অস্বস্তি এটা চলে যায়, পেটের যে একটা শান্তি সেটা তারা বুঝতে পারেন এবং তারা খাওয়া দাওয়া করতে পারেন। 1 বছর 2 বছর পর দেখা যায় যে চেহারা স্বাস্থ্য তাদের বদলে গেছে। আসলে এটা নতুন জীবন পাওয়ার মতোই। এখন চিকিৎসাটা কি? প্রথম কথা হচ্ছে যে আইবিএস কিভাবে ডায়াগনোস করে। আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম বাই ডেফিনিশন এটাকে বলা হচ্ছে যে ইরিটেশন অফ দ্য বাউল। এখানে পরীক্ষা নিরীক্ষায় আমরা যে পরীক্ষাগুলো কনভেনশনাল পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা নিরীক্ষায় কোনো রকম রোগ ধরা পড়বে না। অর্থাৎ আপনি এন্ডোস্কোপি করবেন, আপনার এখানে স্বাভাবিক থাকবে, এখানে কোনো রোগ থাকলে সেটা আর আইবিএস হবে না। যদি পেপটিক আলসার থাকে সেটা পেপটিক আলসার হবে, দ্যাট উইল নট বি অ্যান আইবিএস। যেটা হচ্ছে তার যদি অন্য কোনো রোগ ধরা পড়ে, তার যদি টিউবারকুলোসিস ধরা পড়ে, সেই জন্য এরকম সমস্যা হতে পারে, সেম সমস্যা হতে পারে একই রকম, সেটা আইবিএস হবে না, সেটা টিউবারকুলোসিস হবে। সেটা টিউবারকুলোসিসের চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে। সেটা যদি অ্যামিবিক ডিসেন্ট্রি হয় তাহলে অ্যামিবিক ডিসেন্ট্রির চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে, সেটা আইবিএস না। যখন সমস্ত রোগগুলোকে এক্সক্লুড করা হবে তখন সেটাকে আইবিএস হিসেবে ট্রিট করা হয়। এটা অনেকটা একটা মানে এম্পিরিক্যাল ট্রিটমেন্ট। এটার এখনও পর্যন্ত সুনির্দিষ্ট ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়াও বের হয় না। এটা সবগুলো এক্সক্লুড করার পর আইবিএস। এখন আমাদের দেশে একটি এই আইবিএস ডায়াগনোসিসের একটি বড় রকমের লেকিংস হয়। সেটা হচ্ছে এই রোগীগুলোর একটি বড় অংশ, মানে বিশাল অংশ, হয়তো ওই স্টাডিতে আমার পক্ষে করা সম্ভব না, কারণ সব রোগী তারা আমার কাছে আসে না। আমার মনে হচ্ছে 50 to 60% অথবা তারও বেশি 70% রোগীর সমস্যা হচ্ছে পায়ুপথে। আচ্ছা, এই রোগীগুলো যাদের পায়ুপথের সমস্যা আছে, গ্যাস্ট্রোন্টারোলজিস্টরা সাধারণত সেটা ডায়াগনোস করতে পারেন না, যার ফলে আইবিএস হিসেবে এটা ট্রিট হয়। যাদের পায়ুপথের সমস্যা আছে আমি তাদের চিকিৎসা করতে পারি, করলে তারা ভালো হবেন। যাদের পায়ুপথের কোনো সমস্যা নাই, যারা পিওর আইবিএস, আসলে পায়ুপথেও সমস্যা নাই, কোথাও সমস্যা নাই, কিন্তু ওই যে অ্যালার্জি বা এই প্রবলেম, আসলে তাদের ভালো হবেন না হয়তো, বা আমি ওইটা গ্যাস্ট্রোন্টারোলজিস্টের সাবজেক্ট, আমি বলতে পারবো না। আমি শুধুমাত্র যাদের পায়ুপথে সমস্যা আছে সেই রুগীরা যখন আমার কাছে আসেন আমি পরীক্ষা করে দেখি, এই মানে আইবিএসের রোগীগুলো যাদের পায়ুপথের রোগ আছে তাদের রোগগুলোর আমি চিকিৎসা করে দিই। চিকিৎসা করে দিলেই তারা ভালো হয়ে যান, কারণ যেই রোগের জন্য তার আইবিএসটা হয়েছে সেটা যখন অ্যাড্রেস করা হবে, সেটা যখন ট্রিটমেন্ট করা হবে, তখন তারা ভালো হয়ে যাবে। পায়ুপথে তাদের কি ধরনের সমস্যা থেকে থাকে? এটাই আপনার $1 মিলিয়ন প্রশ্ন হচ্ছে, পায়ুপথের কী ধরনের রোগ থাকে। পায়ুপথের যে রোগগুলো থাকে সেগুলো সাধারণ পরীক্ষায় ধরা পড়ে না। কোলোনোস্কোপি করলে এই রোগগুলো ধরা পড়বে না। কোলোনোস্কোপি তারা অবশ্যই করেন, অনেকবার করেন, কিন্তু দেখা যায় যে স্বাভাবিক। এখন কি রোগ যেটার জন্য পায়ুপথের প্রবলেম হবে? পায়ুপথের অনেকগুলো রোগ আছে যেগুলোর জন্য এই জাতীয় প্রবলেম হয়। যে রোগগুলো কি বেসিক্যালি রোগগুলো হচ্ছে, রোগগুলোর সিমটম হচ্ছে নন ক্লিয়ারেন্স অফ স্টুল, অর্থাৎ এদের টয়লেট ক্লিয়ার হবে না। আচ্ছা, এখন আইবিএসের টয়লেট ক্লিয়ার হয় না, কারণ এটা একটা মিউকাস সংযুক্ত মল হয়। তিনি বারবার টয়লেটে যান, ক্লিয়ার হয় না, বারবার যান, পাতলা পাতলা মল হয়। তো ডাক্তার সাহেব বা রুগীও মনে করেন যে আইবিএসে তো এটা হবেই। কিন্তু একটি বিশাল অংশের পায়ুপথে রোগ আছে যেটার জন্য মলটা ক্লিয়ার হয় না। কী রোগ? অনেকগুলো রোগ আছে। 1 নম্বর রোগ হচ্ছে যেটাকে আমরা বলি ওডিএস, অবস্ট্রাকটিভ ডিফিকেশন সিনড্রোম, অর্থাৎ যেটাকে বলা যেতে পারে বাধাগ্রস্ত মল। এখানে রেকটাল ইন্টুসাসেপশন, অর্থাৎ রেকটামের উপর ভাঁজ হয়ে যায়, ভাঁজ হয়ে মলটা ওখানে আটকে যায়, আর এটা আর ক্লিয়ার হয় না, অল্প 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 করে বের হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার রেক্টোসিল, ভিতরে থলের মতো হয়ে যায়, ইন্টারনাল রেক্টোসিল, যেখানে মলটা জমে থাকে সেখান থেকে অল্প অল্প বের হয়। তিনি বসেন টয়লেটে, অল্প বের হয়, বাকিটা ভিতরে রয়ে যায়। তিনি মনে করেন যে ভিতরে মল রয়ে গেছে, কিছুক্ষণ পর আবার যান, আবার একটু হয়, এইরকম সারাদিন তার চলতে থাকে। তৃতীয় একটি রোগ হচ্ছে অ্যানাল হাইপারটোনিয়া, অর্থাৎ পায়ুপথটা ওনার চাপা থাকে, অ্যানাল ক্যানালটা ন্যারো থাকে। তিনি বুঝেন যে টয়লেট এসেছে, তিনি টয়লেটে বসেন, টয়লেট তার আসতে চান, অনেক চাপাচাপি করেন, অল্প বের হয়, বাকিটা বের হয় না। ঠিক আছে? আর এই চাপাচাপি করতে গিয়ে কিন্তু ভিতরের যে রেক্টোসিল বা ইন্টারনাল রেক্টোসিল বা ইন্টারনাল ইন্টুসাবসেপশন, এই জিনিসগুলো হচ্ছে। হ্যাঁ, তো
এই এই রেক্টোসিল এবং ইন্টারনাল টিউব সাবস্ট্রাকশনের জন্য মলটা যখন ভিতরে থেকে যায় এবং যখন পায়ুপথ শুরু হওয়ার জন্য ভিতরে থেকে যায়, আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে মলটা নরম হয়ে যায়। প্রথম দিকে কিন্তু এটা শক্ত থাকতে পারে, একটা পর্যায়ে গিয়ে, কারণ ওনার তো বহু বছরের রোগ, একটা পর্যায়ে গিয়ে এটা নরম হয়ে যায়, কারণ প্রকৃতি নেচার এটা বের করার জন্য নরম করে ফেলে। এখানে মিউকাস সিক্রেশন হয়, রেকটাম থেকে মিউকাস সিক্রেশন হয়, মিউকাস সিক্রেশন হয়ে এটাকে নরম করে বের করে। কিন্তু যখনই মিউকাস সিক্রেশন হবে, নরম হবে, এটা কখনোই ক্লিয়ার হবে না, তার ফলে তার অল্প 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 করে মল যেতে থাকে। আমরা এই বিষয়টিতে আরো অনেক জানবো, অনেক প্রশ্ন আছে একটা বিরতি থেকে ফিরে। দর্শক, পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা, কোলোরেক্টাল ও কোলন ক্যান্সার সহ পায়ুপথের যে কোনো সমস্যার চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রলে দেওয়া নম্বরে। এছাড়াও ভিজিট করতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ডক্টর SMA ইরফান লিখে সার্চ দিয়ে। চলুন দর্শক, ফিরে যাই আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনায় অংশ নিচ্ছেন পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন প্রফেসর ডক্টর SMA ইরফান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আসলে কত ধরনের সমস্যা থাকলে IBS বা ইরিটেবল বাউল সিনড্রোম এই সমস্যাটি হতে পারে এবং কিভাবে এর সফল চিকিৎসা করছেন। তো এখন পায়ুপথের যে রোগগুলা, এগুলা এই রোগগুলা যেগুলো আমি বললাম, এই যে ইন্টারসেপশন বা যাদের রেক্টোসিল বা অ্যানাল টোন হাই বেশি, এগুলা কিন্তু নর্মাল পরীক্ষাগুলোতে কোনোটাতেই ধরা পড়বে না। এগুলোর জন্য কিছু স্পেশাল পরীক্ষা আছে, সেখানে ধরা পড়তে পারে। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন। অর্থাৎ আমরা যদি যথেষ্ট মনোযোগ দিয়ে ওনার পায়ুপথের এই জিনিসগুলো পরীক্ষা করি, তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারবো। ইট ইজ ক্লিনিক্যাল এক্সামিনেশন ইজ দ্য মোস্ট রিলায়েবল এক্সামিনেশন এখানে। হ্যাঁ, বিভিন্ন বইপত্র তাই কথা বলা হয়েছে। তো পরীক্ষাগুলোর মধ্যে আছে MR ডিফিকোগ্রাম, জটিল কিছু রোগ, অথবা আপনার অ্যানাল ম্যানোমেট্রি, অর্থাৎ এখানকার প্রেশার মেজার করে দেখা। তো এগুলোর মাধ্যমে যখন আমরা ডায়াগনোসিস করি যে পায়ুপথে এই রোগগুলো আছে এবং এই রোগগুলোর কারণে তার IBS লাইক সিমটম, আমি IBS বলবো না, IBS লাইক সিমটম হচ্ছে, তারা নিশ্চিতভাবেই এই আমরা চিকিৎসা করে দিলে ভালো হয়ে যাবে। তার মানে এখানে কিভাবে অপারেশনটা করা হচ্ছে বা কি করা হয়? এখন এখানে কি করা হয়, এখানে স্বাভাবিকভাবেই যেই রোগ তার চিকিৎসা করা হয়। এখানে যদি ইন্টারনাল টিউব সাবস্ট্রাকশন হয়, আমরা সেটা চিকিৎসা করছি। এই চিকিৎসাটার নাম হচ্ছে, আমরা যেটা করি সেটা হচ্ছে সাধারণত স্টার অপারেশন করি, স্ট্যাপল ট্রান্সঅ্যানাল রিসেকশন মেশিন দিয়ে আমরা পায়ুপথে গিয়ে যেই ভাঁজটা হয়ে যাচ্ছে সেটা আমরা কেটে পায়ুপথটাকে, রেক্টামটাকে সোজা করে দিই। সোজা করে দিলে মলটা আর সেখানে জমতে পারে না, সেখানে সেটা সরাসরি চলে আসে। যদি রেক্টোসিল হয়, সেই রেক্টোসিলগুলোকে আমরা রিপেয়ার করি। এটা স্টার দিয়েও করতে পারি, অর্থাৎ এটাকে কেটেও নিয়ে আসতে পারি, অথবা রিপেয়ার করা যেতে পারে। যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেই কাজটা আমরা করি, অর্থাৎ সেটাকে রিপেয়ার করি। এগুলো সব রেক্টামের ভিতরে, কিন্তু পাইপট দিয়ে ঢুকে ভিতরে কাজগুলো করতে হয়। তারপর হচ্ছে যে অ্যানাল ক্যানাল যদি ন্যারো থাকে অথবা টোন যদি বেশি থাকে, অর্থাৎ এটা যদি চাপা থাকে, সেটাকে আমরা ঠিক করে দিই। তো সুতরাং ভিতরে যদি থলে থাকে, সেই থলেগুলোকে আমরা স্বাভাবিকভাবে, ভাঁজটাকে আমরা স্বাভাবিকভাবে করে পায়ুপথের যে ন্যারোনেস থাকলে সেটাকে ঠিক করে দিই। অর্থাৎ পায়ুপথের এই অ্যাবনর্মালিটিগুলোকে, যেখানে যেটা আছে, সাধারণত একাধিক অ্যাবনর্মালিটি একসাথে থাকে। যাদের পায়ুপথ ন্যারো থাকে, তিনি তো দীর্ঘদিন ধরে চাপ দিয়ে দিয়ে টয়লেট করেন, তখন রেক্টোসিলগুলো তৈরি হয়, থলেগুলো তৈরি হয়। এই থলেগুলো এমন যে অনেক সময় রুগী নিজে আঙ্গুল দিয়ে সেখান থেকে মলটা বের করেন, অথবা মহিলারা সামনে দিয়ে প্রেসার দিয়ে মলটাকে বের করেন। তো সুতরাং এই থলেগুলো যদি আমরা কেটে দিই, ইন্টারসেপশন যদি আমরা কেটে দিই, পায়ুপথটাকে যদি ওয়াইড করে দিই, যেটা ন্যারো ছিল, অর্থাৎ স্বাভাবিক তার যে অ্যানাটমিতে যদি আমরা নিয়ে যেতে পারি, অথবা নিয়ার নর্মাল অ্যানাটমিতে নিয়ে যেতে পারি, তিনি স্বাভাবিকভাবে টয়লেট করবেন। তার মানে যারা দীর্ঘদিন ধরে IBS এ ভুগছেন, তারা যদি IBS এর সবগুলা নয়, কিন্তু হ্যাঁ, যাদের তারা তো বুঝতে পারবেন না, কিন্তু প্রত্যেকের উচিত যে তাদের মানে পায়ুপথে কোনো সমস্যা আছে কিনা এটা দেখে নেওয়া। এক্স্যাক্টলি। যাদের IBS লাইক সিমটম আছেন, IBS আছে, আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, শ্রদ্ধেয় গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের কাছে যাচ্ছেন, আমার মনে হয় তাদের উচিত
প্রত্যেকেরই অন্ততপক্ষে এই জিনিসটা এক্সক্লুড করা যে তার পায়ের পথে কোনো সমস্যা আছে কিনা। কারণ আইবিএসের ডেফিনেশনে তাই যে কোনো কিন্তু অর্গানিক ডিজিজ থাকতে পারবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশাল অংশের পায়ুপথের রেকটাম এবং অ্যানাল ক্যানাল প্রবলেম থেকে যাচ্ছে। তো সুতরাং এই রোগীগুলা যারা পায়ুপথের রোগ আছে তারা যদি আমার কাছে আসেন নিশ্চিতভাবে তারা ভালো হয়ে যাবেন। তো যেটা বলছিলাম যে পায়ুপথ যখন আমরা ঠিক করে দিই তার মলটা স্বাভাবিক হয়ে যায়। তার মলটা যখন স্বাভাবিক হয়ে যায় তখন বাউলের যে ইরিটেশন, এটার নামে তো ইরিটেবল বাউল, এই যে পাতলা পায়খানা হয় বাউলটা ইরিটেট হওয়ার জন্য, মানে এখানে অ্যালার্জি তৈরি হয়। যখন কোনো কিছু খায় যে মিউকোজাটা নষ্ট হয়ে গেছে, এটা যে এখানে মিউকোজার মধ্যে খাবারটা যাওয়ার সাথে সাথে তার অ্যালার্জি তৈরি হয়। তো এই আস্তে 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 গ্র্যাজুয়ালি এই মিউকোজাটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলে আসে, তার মলত্যাগটা স্বাভাবিক হয়ে যায় ইনস্ট্যান্টেনিয়াসলি। পেটের সমস্যাগুলো দেখা যায় যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ইমপ্রুভ করে যায় এবং খুব স্বল্প সময়ের মধ্যে, কারো 1 সপ্তাহের মধ্যে, কারো 2-3 মাস লাগে, একদম মানে পেটটা স্বাভাবিক হয়ে যায়। তার যে গ্যাস হয়ে থাকা, পেট ফেপে থাকা, পেটের মধ্যে নানা রকম শব্দ করা, হ্যাঁ বুটবাট শব্দ যেগুলোকে আমরা বলি, বা অস্বস্তি হয়ে যাওয়ার করা, এগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসে এবং এক পর্যায়ে এগুলো চলে যায়। তো সুতরাং যাদের পায়ুপথের সমস্যার কারণে আইবিএস হচ্ছে তাদের আমরা আপনাকে যেটা বলছি যে সফল চিকিৎসা করছি, এবং এই সফল চিকিৎসার কারণে তারা কিন্তু একেবারেই নতুন জীবন পাচ্ছে। এখানে এই জিনিসটা আমি বারবার বলছি যে যাদের পায়ুপথের রোগ নাই তাদের কিন্তু চিকিৎসা আমরা করতে পারছি না, কারণ তাদের আইবিএসটা থেকেই যাচ্ছে, তাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টই চিকিৎসা করবেন। কিন্তু একটা পার্সেন্টেজ তো ভালো হচ্ছে, একটা বিশাল পার্সেন্টেজ। আমার তো মনে হয় 60-70% রোগী পায়ুপথের প্রবলেম আছে, কারণ আমি যাদের পরীক্ষা করছি, যারা আমার কাছে এসেছেন তাদের 100% বা 95% রোগীর আমি পায়ুপথে প্রবলেম পাচ্ছি। 5% রোগীকে আমি ফেরত দিয়েছি যে আপনার পায়ুপথে কোনো প্রবলেম নাই, আপনার আসলে এখানে কোনো অপারেশন করার বা চিকিৎসা করার আমার এখানে কিছু নাই, আপনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যেভাবে বলেন এভাবে আপনাকে চলতে হবে। তো আর 95%-এর ক্ষেত্রেই আমি পায়ুপথের অপারেশন করে দিতে পেরেছি এবং তারা ভালো আছেন। সো আমরা যাদেরকে আইবিএস বলছি তাদের একটা বিরাট অংশ আমি মনে করছি পায়ুপথের ডিজিজ আছে তাদের, সেই ডিজিজটা আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট করে দিলে নিশ্চিতভাবে তিনি একেবারেই রোগমুক্ত হবেন, বা যেটাকে আমরা বলছি যে নতুন জীবন পাবেন। কারণ এই রোগটা এত বেশি হ্যান্ডিক্যাপ করে মানুষকে, যে এত বেশি মানসিকভাবে, শারীরিকভাবে, সে তো খেতে পারে না, দেখা যাচ্ছে তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে এবং সে ডিপ্রেশনেও ভোগে, খেতে পারে না, সেজন্য তিনি কোনো সামাজিক অনুষ্ঠানে যান না, বিয়ে বাড়িতে যান না, কোথাও যাওয়ার আগে চিন্তা করতে থাকেন যে যাবে কিনা, নিজের বাড়িতেও কাউকে দাওয়াত দেন না, কারণ রিচ খাবার করলে তিনি তো খেতে পারেন না, তিনি খান সাদা ভাত আর মরিচ ছাড়া তরকারি। তো সুতরাং সেই ব্যক্তি যখন সব কিছু খেতে পারেন নিশ্চিতভাবেই সেটা তার জন্য নতুন জীবন। তো সুতরাং এই কাজটা আমরা একটা বিরাট অংশের আইবিএস যাদের আছে তাদের একটা বিরাট অংশের করতে পারছি, কিন্তু ডেফিনেটলি এটা ঠিক যে সবার পারছি না। এক রোগী আমার কাছে আসার পর আমি যখন দেখে বললাম যে পায়ুপথে ওনার কোনো প্রবলেম নেই, আমি বললাম যে সরি আপনার তো আমি কোনো হেল্প করতে পারব না। তিনি রেগে মেগে গিয়ে বললেন যে হ্যাঁ আপনি তো বলছেন আপনি আইবিএসের সফল চিকিৎসা করেন, ভালো করতেছেন, আমার পারবেন না কেন? তো এটা বুঝতে হবে যে নট অল দ্য পেশেন্ট, যাদের পায়ুপথের সমস্যা আছে তাদের আমরা সাকসেসফুল ট্রিটমেন্ট করে দিতে পারবো, আর যাদের ইডিওপ্যাথিক আইবিএস অর্থাৎ যাদের কারণটা এখনো পর্যন্ত জানা যায়নি তাদের ক্ষেত্রে আসলে এটা কিছু করা সম্ভব না। এটা অনেকটা আপনারা জানেন হাইপারটেনশনের মতো, হাইপারটেনশন যেটাকে সেকেন্ডারি হাইপারটেনশন অর্থাৎ যাদের কারণ আছে, ব্লাড প্রেশার যাদের বেশি আছে তাদের কারণ, হ্যাঁ ব্লাড প্রেশার যাদের বেশি, এদের অনেকগুলো কারণ আছে, কারণগুলো যখন খুঁজে ট্রিটমেন্ট করে দেওয়া যায় তেনার প্রেশার কিন্তু ভালো হয়ে যায়। আর যাদের কারণ খুঁজে পাওয়া যায় না সারা জীবন তিনি প্রেশারের ওষুধ খান বা খেতে হয়। এখানেও তাই, কারণটা যদি আমরা পায়ুপথে থাকে সেটা ট্রিটমেন্ট করে দিলে তিনি নিশ্চিতভাবে ভালো হয়ে যাবেন। আর যার নাই তার ক্ষেত্রে আসলে আমাদের তেমন কিছু করার নাই। তিনি যেটা বলা হয় না যে অ্যালার্জি, যেটা আসলে কিন্তু একেবারে নির্মূল হয়ে যায় না, এটাও কিন্তু সেই ক্যাটাগরিতেই পড়ছে। এক্স্যাক্টলি যার অ্যালার্জি আছে, সত্যিকার অর্থে অ্যালার্জি আছে,
অন্য কোনো রোগ নাই, কিন্তু অ্যালার্জির কারণেই তিনি খেতে পারেন না, বা তার কোলন অন্ত্রটা নষ্ট হয়ে গেছে, মানে হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করে গেছে ফুডের প্রতি, এইসব খাবারের প্রতি, তিনি স্বাভাবিকভাবেই, অনেকের আবার এনজাইম ডিফিসিয়েন্সি থাকে, যেমন যারা যারা মিল্ক ইনটলারেন্স সিনড্রোম বলি আমরা, হ্যাঁ, দুধ খেলে দুধ জাতীয় প্রোডাক্ট খেতে পারবেন না, কারণ ওগুলার যে হজম করার যে এনজাইমটা ওনার নাই, সেই রোগীগুলো কিন্তু আসলে ভালো হবেন না, ওগুলা ওইভাবেই চলতে হবে। কিন্তু যাদের পায়ুপথের সমস্যা আছে তারা ভালো হবেন। তো সুতরাং আমার সাজেশন হবে আপনাকে, যেটা বললেন যে যাদের আইবিএস আছে তারা প্রত্যেকেই অন্তত পরীক্ষা করে দেখতে পারেন যে তাদের পায়ুপথে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থেকে থাকে সেটার আমরা চিকিৎসা করে দিতে পারি, চিকিৎসা করে দিলে তিনি ভালো হয়ে যাবেন এবং খুব চমৎকার একটা জীবনযাপন করবেন, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তার মনও ভালো হয়ে যাবে, শরীরও ভালো হয়ে যাবে। অবশ্যই, যেহেতু সে ডিপ্রেশনে চলে যায় খেতে না পারার কারণে, কোথাও যাওয়ার আগে টেনশন করতে থাকে যে যাবে কিনা, বেড়াতে যাবে কিনা। লট অফ পেশেন্ট, বিশাল একটা অংশ রোগী কিন্তু আমার কাছে আছে যাদের কিন্তু সাইকিয়াট্রিক ট্রিটমেন্টও চলে, কারণ তাদের এই অবস্থার পর গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে পাঠান, কারণ তার ঘুম হয় না, তার দুশ্চিন্তা, তার সবসময়, তো এগুলোর জন্য সাইকিয়াট্রিক ট্রিটমেন্টও কিন্তু ওনার নিতে হয়। তো সুতরাং এই ক্ষেত্রে যখন তিনি ভালো হয়ে যাবেন, এসব কিছু ভালো হয়ে যাবে। আমরা আজকের আলোচনা থেকে অনেক কিছু জানতে পেরেছি, খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দর্শকরা জানতে পেরেছেন, তাতে করে নিশ্চয়ই তারা অনেক উপকৃত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝেও আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের এই বক্তব্যগুলোর মাধ্যমে রোগীরা যদি কিছুমাত্র উপকৃত হয় তাহলে আমরা আমাদেরকে সার্থক মনে করব। দর্শক, পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা, কোলোরেক্টাল ও কোলন ক্যান্সার সহ পায়ুপথের যে কোনো সমস্যা চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রলে দেয়া নম্বরে। এছাড়াও ভিজিট করতে পারেন ফেসবুক এবং ইউটিউবে প্রফেসর ডক্টর SMA ইরফান লিখে সার্চ দিয়ে। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন এবং দেশের সঙ্গেই থাকবেন।